হ্যালো ভিউয়ার্স, চতুর্ভুজে স্বাগতম। আজকে আমাদের সাথে আমেরিকার নর্থ ক্যারোলিনা থেকে জয়েন করছে মান্না, আমাদের বন্ধু। ইংরেজি সাহিত্যের স্নাতক, খুলনা বিশ্ববিদ্যালয়ের আমাদের অনেক অনেক কাছের বন্ধু। আর আমাদের আগের মতোই আমি জার্মানি থেকে মফিজ এবং ইউকে থেকে রাশেদ হায়দার। ওকে, সো রাশেদ, লেটস গো টু ইউএস ফর এ শর্ট ট্রিপ। Yes. সো মান্নার ব্যাকগ্রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি যে ইটস ইটস ফ্যান্টাস্টিক ন্যাচারাল বিউটি, ওয়ান্ডারফুল ল্যান্ডস্কেপ। সো আমরা আমেরিকার জীবনযাপন আহ, মান্নার চোখে দেখি। ওকে, থ্যাংক ইউ। আসলে দোস্ত, আমার মোটিভেশন ছিল এটা জয়েন করা হচ্ছে তোমাদের সাথে আড্ডা দেওয়া, ঠিক আছে? অবশ্যই। তো এইটাই হচ্ছিল আমার মেইন মোটিভেশন, যে আসলে যদি খেয়াল করি তোমাদের এই জিনিসটা, তোমরা যখন কথা বলো অনেক কিছু নিয়ে কথা বলো, বাট the most important thing আমার কাছে যেটা মনে হয় যে you're still talking, you're connected with your friends. বাংলাদেশ হোক, জার্মানি হোক, ইংল্যান্ড হোক, আমেরিকা হোক, যে জায়গায় হোক, ইজিপ্ট হোক, দেখলাম একজন, যে connectedness, that's something really really important. So ওইটাই ছিল আমার মোটিভেশন, যে তোমাদের সাথে জয়েন করবো আজকে, আড্ডা দেওয়া হবে at least. জাস্ট টু রিমাইন্ড দ্য ভিউয়ার্স যে আমরা যখন এটা শুরু করেছিলাম এইটাই ছিল আমাদের লক্ষ্য, যে আড্ডা দিব। আড্ডা দিব। আর এই যে যে একটা নেগেটিভ টাইম চলতেছে, ইটস হার্শ টাইম, এই কোভিড প্যান্ডেমিক, নানা ধরনের ক্রাইসিস, এই ক্রাইসিস টাইমে এক ধরনের পজিটিভ, এক ধরনের আনন্দময় সময় কাটানো আমাদের এক ধরনের লক্ষ্য ছিল। হ্যাঁ, তো সেই অর্থে মান্না ইজ রাইট। সো ইটস অল অ্যাবাউট মেমোরাইজিং ইউনিভার্সিটি লাইফ, এখন চেক করা কে কোথায় আছি, কেমন আছি, কিছু সুখ দুঃখ ভাগাভাগি করা, তারপরে জানা নতুন ব্যাপার। হ্যাঁ, সো যেমন নর্থ ক্যারোলিনা, আমি চ্যাপেল হিল বলে একটা জায়গা আছে সম্ভবত, আমার আম, ওদের সাথে কিছু পরিচয় ছিল, আমি আইসিটির জন্য কাজ করতাম, ওদের সাথে কাজ করতাম। সো জাস্ট নামেই পরিচয়। হ্যাঁ, কিন্তু নর্থ ক্যারোলিনা যে কেমন আমি জানি না। সো এই জন্য আমি খুব ইন্টারেস্টেড মান্নার কাছ থেকে জানার জন্য যে ইন জেনারেল, মানে হাউ ইজ ইট ফর লিভিং, ফর work and for life. What about like Bengali community or Asian community, and how do you feel everything? So আমি তো বলছি যে 10 বছর ছিলাম শিকাগোতে, তারপরে শিকাগো cold weather. What happens in America that when you get old, you just move to a warmer place, mostly Florida, Arizona, this type of places. So when you have options, so I was tired of it, and when I have options, because I have been working from home for many years now, so I'm like, I really don't have to be tied here. Most of the time people stay in one places even if it is really cold, is because mostly their jobs or their family members. I have neither. My job does not ask me that you have to stay in Chicago, or I barely had any family members there. So I'm like, okay, this is the time. I don't want to move during my old age, so let's move right now. So, so Chicago is a beautiful city. It's a vibrant city. It's a cosmopolitan city. I mean, amazing. Some people claim that this is the best downtown in the world, but it's true. People who are in New York or LA, if they come to Chicago, it's a clean city. You're gonna look at it, it's just like the Lake Michigan. It's just beautiful lake and the tulips, flowers. You're not gonna see any dirts on the road. It's just clean, shiny, and just architecture is beautiful. So I still miss Chicago, but to live the life. So তখন চিন্তা করলাম যে চলো যাই, কোথায় যাই, কম খরচে পুষ্টিকর খাদ্য কোথায় আছে এবং ওয়ার্ম। সো আমেরিকাতে যেটা হচ্ছে আমাদের কমিউনিটি, তো বিশেষ করে আমরা যারা, আমাদের কাছে একটা জিনিসই মনে হয় যে এডুকেশন ইজ দ্য কি টু সাকসেস, যেটা আমরা এশিয়ান লোকজন, আমাদের প্যারেন্টসও তাই বলছে, আমরাও তাই বলি, একই জিনিসই চিন্তা করি এখন আমেরিকায় থাকলো। সো আমেরিকান কমিউনিটিতে এই ইমিগ্রেন্টস কমিউনিটি, এরা সবসময় চেষ্টা করে যে ভালো স্কুল ডিস্ট্রিক্ট কোথায় আছে সেখানে যাই। আমি ইউরোপের এডুকেশন সিস্টেম সম্পর্কে আমার ধারণা নাই, বাট আমেরিকাতে যেটা হচ্ছে ওই সবকিছু ওই সোশিও ইকোনমিক অ্যাসপেক্টের উপরে নির্ভর করে তোমার স্কুলগুলো কিরকম হবে। সো বাপ মা economic status এর উপরে নির্ভর করে, even the same area, like two different cities like nearby, school will be completely different. It's only because of দেখা যাচ্ছে particular একটা সিটিতে এখানে প্যারেন্টরা এডুকেটেড,
their socioeconomic status is a little higher, so school district would be better. আমরা ফান করে অনেক সময় বলি যখন কোনো নেইবারহুড দিয়ে হাঁটলে বা গাড়ি চালায় গেলে যদি দেখো যে অনেক এশিয়ান আর ইন্ডিয়ান দেখা তার মানে এখানে স্কুল দাও সবাই This is interesting actually. আমি জাস্ট এখানেও সেম, ইউকেতেও কিন্তু সেম। ইউকেতে যেসব এশিয়ান কমিউনিটির জায়গা আছে সেখানেই কিন্তু ভালো ভালো স্কুলগুলা, গ্রামার স্কুলগুলা। আর জাস্ট টু মেনশন দ্যাট ইউকেতে কিন্তু এডুকেশন ফ্রি, ঠিক আছে, মানে স্কুলিং ফ্রি, কিন্তু তোর একটা অপশন আছে হচ্ছে গিয়ে প্রাইভেট স্কুলে পাঠানো, গ্রামার স্কুলে পাঠানো। গ্রামার স্কুলগুলো ভেরি এক্সপেন্সিভ, যেগুলা আমাদের ইউনিভার্সিটি কস্টকেও এক্সিড করে। সো আমাদের এখানকার ধর একটা প্রাইভেট স্কুল, গ্রামার স্কুলের খরচ 15 to 20,000 pounds আছে, which is around $25,000 US dollar. এখানেও আছে ওই একই স্ট্রাকচার, এখানেও ওরকম প্রাইভেট স্কুলস আছে, বাট যা সাধারণত মানুষ প্রেফার করে মিডল ক্লাস, আপার মিডল ক্লাস। আমেরিকাতে তো ক্লাসের শেষ নাই। So just like super rich, their kids definitely don't go to public schools, they go to private schools. So ওই যেটা হচ্ছে ওটা সব চিন্তা করে দেখলাম যে নর্থ ক্যারোলাইনা, কারণ আমেরিকার কিন্তু আমেরিকা ইজ হিউজ, ইউ নো, রাইট? সো সাউথ, আমি এখন যেখানে সেটাকে বলে সাউথ। এভাবে যদি চিন্তা করো, কনজারভেটিভ, রেড স্টেট ব্লু স্টেট কনসেপ্ট তোমাদের আছে, তাই না? এটা হচ্ছে রেড স্টেট, ঠিক আছে? এখানে স্টেট, it's a Trump state. Still Trump state. Exactly. আচ্ছা, মানে এটা তো সেই মানে না, আমি তো আসলে আমেরিকার ম্যাপ মাথায় আনার চেষ্টা করতেছি। এই অঞ্চলে তো সেই ওয়েস্টার্ন মুভির যেগুলো দেখতাম, এটা তো এই অঞ্চল না মনে হয়। না, ওটা হচ্ছে খেয়াল করো, এটা হচ্ছে সাউথ। আচ্ছা, তুমি যেটা বলছো সেটা হচ্ছে ওয়েস্ট। আচ্ছা ওয়েস্ট আচ্ছা, হচ্ছে ধরো টেক্সাস, পূর্ব ওই পশ্চিম, লাইন হ্যাঁ। থেকে ধরো, ঠিক আছে? আমি হচ্ছে ধরো আটলান্টিকের পাশে আচ্ছা ফ্লোরিডার আচ্ছা, দিকে যাচ্ছি। খেয়াল করো, নিউ ইয়র্ক থেকে তুমি শুরু করছো, আটলান্টিকের পাশ থেকে যাচ্ছ, তাই না? কোথা থেকে যাবা? নিউ ইয়র্ক থেকে শুরু করছো, নিউ জার্সি, তারপরে তুমি ভার্জিনিয়াতে আসবা, ভার্জিনিয়ার পরে নর্থ ক্যারোলাইনা আসবা, নর্থ ক্যারোলাইনার পরে সাউথ ক্যারোলাইনা, আলাবামা, তারপরে ফ্লোরিডার দিকে যাবা। সো আমি ওই কাছে ওখানে আটলান্টিকের বুঝতে পাশে, পারছি, ঠিক আছে? বুঝতে পারছি। যেটা হচ্ছে সাউথ। আর ওয়েস্ট তুমি যেটা খেয়াল করো, ওই যে টেক্সাস, ওই দিক থেকে লাইন শুরু করে একদম চলে যাবা ক্যালিফোর্নিয়ার দিকে, ঠিক আচ্ছা আছে? আচ্ছা, ঠিক আছে? ইন্টারেস্টিং। So এটা সাউথ, it's not west, wild west না। বুঝতে পারছি, বুঝতে পারছি। So জাস্ট এটার সাথে কমপ্লিমেন্ট করা, তোমরা যেহেতু শিক্ষা নিয়ে কথা বলতেছিলি, আমাদের এই আমি যেখানে আছি মানে আমাদের এখনো আমি বলি না, বিকজ আমি এখনো ফিল করি যে বাংলাদেশ থেকে সদ্য আসছি এখানে। সো এখানে যে সিস্টেম, এটা হচ্ছে যে বেতনের উপর ভিত্তি করে বাচ্চা কাচ্চার স্কুলের বেতন নির্ধারিত হয়। তো স্কুলে বাচ্চা দেওয়ার পরে ওরা একটা ফর্ম দেয় যে তোমার তুমি কি করো এবং কত অ্যানুয়াল স্যালারি, ওইটা ফিল আপ করে দিলে সিটি ওইটার উপর ক্যালকুলেট করে একটা বেতন নির্ধারণ করে দেয়। তো একই স্কুলে দেখা যাচ্ছে যে একজন 100 টাকা দিতে পারে, একজন হয়তো 400 টাকাও দিতে পারে। তো এটা ডিপেন্ড করে কার বাবা কত ইনকাম করে। তো ওইটা বাচ্চারা কিন্তু জানে না যে কার বাবা কত কন্ট্রিবিউট করে স্কুল সিস্টেমে। এটা স্টেটের সাথে তোর কন্ট্রাক্ট অ্যাকচুয়ালি। তো স্টেট তোর কাছ থেকে তোর জবের ইনফরমেশন নিবে, নিয়ে একটা ফিক্স করে দিবে যে তুমি এত টাকা দিবা। আর যদি তোর স্যালারি বাড়ে তাহলে স্টেট অটোমেটিক জানতে পারে, তখন আবার ওইটা বাড়ায় দিবে। হ্যাঁ, তো এটা আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে খানিকটা সমাজতান্ত্রিক প্রসেস এখনো এখানে চালু আছে। আর একটা বয়স পর্যন্ত যেমন আমার ছেলে হচ্ছে 5 বছর, ওরে তো স্কুলে কিছু দেওয়াই লাগে না, বরঞ্চ স্টেট ওরে পয়সা দেয় অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো ইটস আমার কাছে মনে হয় ইটস বিট ইন্টারেস্টিং। আমি যখন বাংলাদেশ থেকে প্রথম আসছি তখন স্টেট বাচ্চা কাচ্চা যখন পয়সা দেয়, ধরো আমার চাকরি পাওয়ার আগেই আমার ছেলে চাকরি পেয়ে গেছে, এরকম একটা অবস্থা। হি স্টার্ট আর্নিং বিফোর আই ডু। হ্যাঁ, সো এটা আমার কাছে একটু জার্মানিতে ইন্টারেস্টিং মনে হয়। জার্মানিতে এডুকেশন ইজ ফ্রি, কমপ্লিটলি ফ্রি, ইভেন ইউনিভার্সিটিতে ফ্রি। ইউনিভার্সিটিতে ফ্রি। ওকে, এটা নিয়ে অনেক বছর ধরে ডিবেট চলতেছে যে পয়সা দেওয়া উচিত কি উচিত না। তো জার্মান এডুকেশন মিনিস্ট্রি যে বক্তব্য সেটা হচ্ছে যে মানুষ লেখাপড়া শিখে তো রাষ্ট্রে ইনভেস্ট করে তার নলেজ। তো যদি রাষ্ট্রের কাছে যদি ইনভেস্ট করবে তাহলে রাষ্ট্র তার কাছ থেকে এই নলেজের জন্য পয়সা নিবে কেন? বাট ইটস ভেরি ডিবেটেবল ইস্যু দিস মোমেন্ট, কারণ অনেক মানুষই মনে করে যে পয়সা নেওয়া উচিত। আরেকটা ইন্টারেস্টিং আসপেক্ট হচ্ছে তোর যেমন ইউকে তে যেটা আমি খেয়াল করি যে বিদেশি ছাত্ররা একরকম বেতন দেয় আর দেশি ছাত্ররা একরকম বেতন দেয়। জার্মানিতে এইটা নিয়ে অনেক
আলোচনা, কিন্তু এরা বলছে না, যে এখানে পড়বে সবাই ইকুয়াল। দুজনের ২ রকম ফি হইতে পারে না। দুজনকে আমরা ২ ভাবে ট্রিট করব। তাহলে হচ্ছে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এই ক্যাটেগরাইজেশন আমরা করতে চাই না। মানে জাস্ট টু শেয়ার করার জন্য। হ্যাঁ? তো আমার কাছে মনে হয় আমেরিকা হচ্ছে যে এই দৃষ্টিভঙ্গি থেকে মেবি লিটল কমার্শিয়াল এডুকেশন। তো হ্যাঁ। মান্না, যদি একটু আমেরিকার এডুকেশন সম্বন্ধে বলিস, মানে হ্যাঁ, মান্নার কিছু পোস্ট আমি ফলো করছিলাম, তোর মেয়েকে নিয়ে লেখছিলি তুই মনে হয় ফেসবুকে কিছু ইয়ে করছিলি। তো ওগুলাকেও রিলেট করতে পারিস। কিছু মানে এডুকেশন সম্পর্কে তুই তো অনার্স করে আসছিস বাংলাদেশ থেকে। আমরা সবাই পড়ে আসছি। একটা ক্লিয়ার ডিস্টিংশন আম প্রত্যেকটা স্টেজেই অবভিয়াসলি তুই অবজার্ভ করছিস। সো ওইটা নিয়ে কিছু বল। Sure. So আমেরিকাতে একটা কথা আছে, there is no free lunch. এই যে মফিজ, তুমি যে কথাটা বললা, so এই কনটেক্সটে আমেরিকা হচ্ছে, তুমি যদি চিন্তা করো এক্সট্রিম ক্যাপিটালিজমের এক্সাম্পল কোথাও যদি থাকে সেটা হচ্ছে আমেরিকা, and ইয়েস। it's a good thing. আমেরিকাতে এটা মানুষ সেলিব্রেট করে, because কেন সেলিব্রেট করে? Because you have the opportunity here. So just not to brag about it, I'm being humble. Came here 11 years ago, right? Went to school, then gradually worked through in the mid-level management in the top national bank. It only happens in America. Trust me. that's true. It only happens in America because uh, Prince, তুই যদি ফলো করে থাকিস আমার ফেসবুক, 2014 সালে আমি যখন সিটিজেনশিপ পাই তখন একটা পোস্ট দিছিলাম যে most people here doesn't care like where you came from, what can you do. That's What the can thing. you do? That's true. That- What yeah. can you do? What can you Most do? people don't even care what's your accent looks like, how you look like. If Doesn't- you really can do something, they Mhm. don't care about this. They just This is take very it and interesting. just do it. So ওই যে তুমি যেটা বললে না মফিজ, যে বাপ মার স্যালারির উপরে নির্ভর করে, ওই স্ট্রাকচারটা আছে, বাট আমি তোমার একটা ওভারঅল আইডিয়া দেই আমেরিকার এডুকেশন সম্পর্কে। যেটা হচ্ছে আমেরিকাতে পাবলিক স্কুল, যেটা পাবলিক স্কুল, মানে পাবলিক স্কুল বলতে এখানে সেন্ট্রালি না, এগুলো সবকিছুই কিন্তু এখানে ডিসেন্ট্রালাইজড। আচ্ছা। কিরকম? যেমন আমি যেই সিটিটা আছি এখানে, ঠিক আছে, এটা হচ্ছে শার্লট মেট্রোপলিটন। দ্যাটস লাইক ওই শার্লট সিটির মধ্যে না, ওটাকে মেট্রোপলিটন বলে। সিটিটার নাম হচ্ছে ওয়াক্সা, ঠিক আছে। সো এখানকার পুলিশ ডিপার্টমেন্ট, ফায়ার ডিপার্টমেন্ট, স্কুল ডিস্ট্রিক্ট, সব এগুলো হচ্ছে এই ওয়াক্সাতে যে লোকজন থাকে, এদের প্রপার্টি ট্যাক্স, সেলস ট্যাক্স, হোয়াটএভার দ্যাট ইজ, এভাবেই চলে, ঠিক আছে। এখানকার ওয়াক্সার পুলিশের গাড়িতেও ওই ওয়াক্সাই লেখা থাকবে, এদের জুরিসডিকশন ওয়াক্সের ভিতরে, এটা সেন্ট্রালি ফান্ডেড না। সো চিন্তা করো, এরকম প্রথমে হচ্ছে সিটি, সিটির পরে হচ্ছে কাউন্টি। সো 4-5টা সিটি মিলে ওর একটা কাউন্টি, ওটা একটু লার্জার স্কেলে, স্কুল ডিস্ট্রিক্ট গুলো বেশি কনসেন্ট্রেট না করে একটু যদি 4-5টা সিটি মিলে করা যায় কাউন্টি হিসেবে, আর একটু বেটার হয় ম্যানেজমেন্টটা। সো যেটা হয়, এই পাবলিক স্কুলগুলো চলে পুরোপুরি ফান্ডিং হয় এই এখানে যারা বসবাস করি আমরা, তাদের প্রপার্টি ট্যাক্সের উপরে, খেয়াল করো। সো প্রপার্টি স্কুলের ফান্ডিং হবে প্রপার্টি ট্যাক্সের উপরে, স্কুলের টাকা বেশি লাগলে সো পুরো টাকাটা ওখানে যায় না, তো ধরো বাট লার্জ শেয়ার ওখানে যায়। ধরো আমি যেই টাকাটা প্রত্যেক বছর প্রপার্টি ট্যাক্স দেবো, এর থেকে প্রাউলি 20-25% স্কুল ডিস্ট্রিক্টে যাবে, 10% যাবে হচ্ছে ধরো ল এনফোর্সমেন্টে, 20% যাবে রোডস এন্ড হাইওয়েজ, এইসব কাজে, ঠিক আছে। সো that's how it works. So আমেরিকাতে তো জানো রেসিজম, হিস্ট্রি এন্ড অনেক কিছু, এগুলো সব জায়গায় আছে, এগুলো টপিক আজকে না, অন্য কথা বলবো, অন্যদিন বলবো। The way it works, যেহেতু সিভিল রাইটস মুভমেন্টের পরে তুমি আর ডিরেক্টলি কাউকে সেগ্রিগেট করতে পারো না। আমি তো জানো একসময় সিভিল রাইটস এর আগে ব্ল্যাক অনলি স্কুল, হোয়াইট অনলি স্কুল এরকম ছিল, সেগ্রিগেশন ছিল। সো এটা যখন বন্ধ হয়ে গেল, পিপল অলওয়েজ ফাইন্ড আ ওয়ে টু ডু থিংস। সো যেটা করলো মানুষ, তখন ইকোনমিক সেগ্রিগেশন শুরু করলো। সো নতুন নতুন সিটি তৈরি করলো, সিটি অর্ডিন্যান্স বানালো, এবং প্রপার্টি ট্যাক্স এমন হাই করে দিল, প্রপার্টি প্রাইস এমন করে হাই করে দিল, অটোমেটিকলি তোমার লো ইনকাম লোকজন ওখানে ঢুকতে পারবে না। তো সিস্টেমটা এভাবে ব্লক করে দিল। হ্যাঁ, এক্সট্রিম এক্সাম্পল হচ্ছে শিকাগোতে। শিকাগোর সাউথ সাইডে গেলে পুরোপুরি হচ্ছে ব্ল্যাক ডমিনেটেড কমিউনিটি, ঠিক আছে, সেখানে সবকিছু চিপ। বাট নর্থ সাইড, সেখানে সবকিছু এক্সপেন্সিভ। The way they did it, that people from south side, they will never be able to afford to live there. So automatically, legally, they cannot say no. They raise the property price and social structure in a way that they cannot come here, afford to come here. Pretty simple.
সো সো ওইটা হচ্ছে কথা। এখন ওই যে স্কুল ডিস্ট্রিক্ট গুলো, সব স্কুল ডিস্ট্রিক্ট ভালো না। এভিডেন্টলি যেটা আমার কাছে মনে হয়েছে, যে যেখানে প্যারেন্টসরা এডুকেটেড, সেখানে যাদের ইনকাম ভালো, সেই এলাকার স্কুল ডিস্ট্রিক্ট ভালো। আর ওখানে অটোমেটিকলি ওই যারা ছেলে মেয়েদেরকে ভালো এডুকেশন দিতে চায়, ইমিগ্রেন্টদের যেটা হচ্ছে, ইনকাম যদি অত নাও থাকে, তারপরে দে ট্রাই টু স্কুইজ সামথিং গেট ইনটু দ্য গুড স্কুল ডিস্ট্রিক্ট। সো ওটা হচ্ছে মেইন প্রাইভেট পাবলিক স্কুল যেটা, সেটাই হচ্ছে মেইন স্ট্রিম স্কুল ইন আমেরিকা। সো বাট আলাদা করে কোনো ফি নাই, বাট কিছু আছে, যেমন কারো যদি ফ্যামিলির ইনকাম কম হয়, দে ক্যান গেট রিডিউসড ফি লাঞ্চ ইন স্কুল, ঠিক Okay. আছে? বাট মোস্টলি এটা হচ্ছে, you have to buy lunch, you pay for your own, but there is no tuition or anything in public schools, এগুলো নাই। ওটা প্রপার্টি ট্যাক্সের মাধ্যমে যায়, খরচ বেশি লাগলে প্রপার্টি ট্যাক্স বাড়বে প্রত্যেক বছর। সো দ্যাটস হাউ ইট ওয়ার্কস। আর হচ্ছে স্কুলের যদি আলাদা কোনো কাজবাজ করতে হয়, যে প্লেগ্রাউন্ডের ইমপ্রুভমেন্ট করতে হবে, অথবা এক্সট্রা টিউটর লাগবে, অথবা এক্সট্রা হেল্প লাগবে, সামথিং, দে আস্ক ফর আ ফান্ড রেজিং ইমেল। সারপ্রাইজিংলি, হিয়ার্স দ্য থিং, low income family community, you're not gonna find a lot of people afford to contribute. Here I found out that people are just like ready to give. Who can give more? Surprisingly, like they send an email, we need $50,000 playground shed for like by 3 days from here or whatever. And I see that, oh, we raised 10% more than what we expected. This is what happens, because people want that their kids to have a good education. They know that this is, and they can afford to do it, and they value education. They want to contribute to that. So that's how it goes all the way to high school. High school means our intermediate. আমাদের intermediate পর্যন্ত সেটা, যেটা। So তারপরে যেটা হয় সেটা হচ্ছে কলেজ। কলেজটা হচ্ছে আমেরিকাতে is the very expensive thing. It's 100% commercial, regardless is state college or private college. আমেরিকার যত বড় ইউনিভার্সিটি গুলো, এগুলো কিন্তু সব প্রাইভেট। আচ্ছা, আইভি লিগ স্কুলস যা আছে সেগুলো কিন্তু সব প্রাইভেট। হার্ভার্ড বলো, কলম্বিয়া বলো, স্ট্যানফোর্ড বলো, এগুলো কিন্তু সব হচ্ছে প্রাইভেট ইনস্টিটিউশনস, ঠিক আছে? সো এদেরকে বলা হয় নন প্রফিট অর্গানাইজেশন, বাট আই ডোন্ট থিংক ইটস নন প্রফিট অ্যাকচুয়ালি, বিকজ এখন আরো যে জিনিসটা যদি খেয়াল করো, সেটা টিউশন, আমি শিকাগোতে এসে ওখান থেকে আমি এমবিএ করলাম। ইটস লাইক স্টেট কলেজ। স্টেট কলেজ মিন্স বাংলাদেশের পাবলিক স্কুল যেগুলো, মানে ঢাকা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, যেমন স্টেটের বেশিরভাগ টাকায় চলে, সেই স্টেটের টাকা দেয়া স্কুলে থেকে এমবিএ করতেও আমার খরচ হচ্ছে $40,000। My God. $40,000, that's even lower end. That's even lower end. কারণ আমেরিকাতে এডুকেশনটাও হচ্ছে তোমার কমার্শিয়াল ইন আ ওয়ে, যেই সাবজেক্টের মার্কেটের ডিমান্ড আছে সেই সাবজেক্টের টিউশন বেশি। Price বেশি। সোজা কথা। তুমি হিস্ট্রিতে পড়বা, ওর অন্য একটা সাবজেক্টে পড়বা, ওইটার এবং প্রফেসরদের স্যালারিও, I was shocked. চিন্তা করো, বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি অথবা অন্য যে কোনো ইউনিভার্সিটিতে হিস্ট্রির প্রফেসররা ডমিনেট করে, অথবা বিজনেস, অথবা দেখা যাচ্ছে তাদের কোনো বাহাতি নাই, ওই ধরনের কোনো সিস্টেমই নাই এখানে, ডিমান্ড অনুসারে স্যালারি। সো একজন বিজনেস স্কুলের প্রফেসরের স্যালারি আর ওই হিস্ট্রি, অথবা I'm nothing against history, অথবা literature, like English literature আমরা পড়ে আসছি, অথবা any other anthropology or any kind of social studies, political science, their salary হবে 3 times, 4 times different. Literally. ঠিক আছে? It doesn't matter. Math, you could be like 5 PhD in math, it doesn't matter. People really don't want to study in math here. So you will have really tough time to even get a job. And interestingly, এই ধরনের সাবজেক্টের যে প্রফেসর দেখবে, এরা সবাই ইমিগ্রেন্ট বেশিরভাগই, because that's probably the only thing they had open for option. ইমিগ্রেশনটা, হ্যাঁ। ওখান থেকে পিএইচডি করে, that was the only option, because people really don't want to do that PhD in, like, just to share an example, আমি যখন এমবিএ শেষ করলাম, আমার লাস্ট ক্যাপস্টোন কোর্সের প্রেজেন্টেশনের পরে আমার প্রফেসর বলে, what's next, do you want to do PhD? I'm like, heck no. I'm like, no, come on man, no. ক্ষমা দাও বহুত করছি জীবনে বহুত করছি। So এই যে টিউশনটা, এটা একটা very, not only that, খুবই, মানে এখানে এখন লার্জেস্ট প্রবলেম হিয়ার ইন আমেরিকা, বিকজ তোমার নিয়ে তো সবাই পড়ে, তাই না? হ্যাঁ। সো আমি তো শুধু এমবিএ করছি,
যারা 4 বছর মেইন খরচ তো হচ্ছে তোমার আন্ডারগ্রেড, আমার তো আন্ডারগ্রেড করতে হয়নি। হ্যাঁ, সো আন্ডারগ্রেড করতে খেয়াল করো, আন্ডারগ্রেড তোমার প্রত্যেক বছরই একটা, লাইক আমি যদি এভারেজ ধরি, এভারেজ স্কুল, forget about private school like public school or state college, average 50 or more. So that's like by the time you graduate, you spend 200,000. So most people cannot afford to pay that. So what they do, they borrow money from the state, student loan. হুম, So that's what happens, and they struggle. They pay rest of their life. Like you just ক্যারি টু you দেয়ার just yeah. So আমারও loan আছে, এখনো আছে. After all these years, still I have loan. So I'm still paying back. স্টুডেন্ট লোনের জন্য এলিজিবল কারা? হু আর দ্য এলিজিবলস ফর গেটিং? Everybody means like any U.S. citizen or legal residents, they can take a student loan, but you have to fully pay back with the student. It's not grant. It's you Yeah, have to pay back. but is there like a limitation that you have to earn certain salary to pay back? Because UK তে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে you have to earn around 25,000 pounds, yeah, and then only you pay back the money. We have that, but it's like income-based repayment plan. If Okay. you are struggling, they will extend the length of the loan. But this is the only thing. Mhm. Unless like Biden is talking about waiving some loans, you hear that, right? Mhm. So some loans, but other than that, you cannot get rid of the loan. You can file bankruptcy, doesn't matter. A student loan will not go away. So that's one of the things. So here, if you are over 65, that will go away. Tend to get their education at the later part of their life. Know what I mean? So that's এটা একটা ট্রিক্স এখানে আর কি। যেমন আমি so এখানে you have to pay, except for few exceptions. If you become a doctor, then you serve in an underserving population area, designated area, যেখানে সাধারণত ডাক্তাররা যেতে চায় না, okay. rural community অথবা public institution, এখানে যদি সার্ভ করো certain years, like 10 years or so, then we'll waive your student loan. এরকম কিছু এরিয়া আছে, এরকম কিছু এরিয়া দিয়ে রাখছে, ইনসেন্টিভ দিয়ে রাখছে। তুমি ডাক্তার হয়ে গ্রামে যায় রোগীর সেবা করো, বইয়ে পড়ছিল যে রচনা লেখছিল যে ওইটা অক্ষরে অক্ষরে পালন করো, তাইলেই তোমাকে একটা কিছু দেওয়া হবে ইনসেন্টিভ। গুড। আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে কথা বলি তোর সাথে। আমরা বাঙালিদের তো অভ্যাস হচ্ছে বাংলায় যে ভাত আর ডাল না হলে হয় না, একটু মাছ না হলে হয় না। হ্যাঁ, তো নর্থ ক্যারোলিনাতে চলে আসার পরে তোর কি অবস্থা? এখানে বাজার ঘাট কিভাবে করিস, বা এখানকার বাঙালি কমিউনিটি সম্পর্কে কিছু বল। এখানে বাঙালি কমিউনিটি খুব বেশি নাই, ধর 150টার মতো ফ্যামিলি আছে। আমি ধর 25-30 জনের চিনি। ওকে। তো ফানি থিং হচ্ছে এখানে আসার আগে কাউরই চিনতাম না। তো আসার পরে যার মাধ্যমে সবার সাথে পরিচয় হয়েছে, সে ছিল আমাদের খুলনা ইউনিভার্সিটিতে একসময় টিচার ছিল, মনির ভাই। উনি সিএসসি টিচার ছিল, ফার্স্ট ব্যাচের আমরা। ওনার এক ফ্রেন্ড আছে আটলান্টাতে, উনি আমাকে বললো যে মনির আসছে এখানে, মনিরের সাথে যোগাযোগ কর। তো মনির ভাই তো একসময় খুলনা ইউনিভার্সিটি টিচার ছিল, আমরা ইউনিভার্সিটি ঢুকার আগে উনি বের হয়ে গেছে। তো মানে টিচিং করেও বের হয়ে গেছে, 3 বছরের মতো পড়াইছে খুলনা ইউনিভার্সিটিতে। তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সের টিচার ছিল। তারপরে সম্ভবত হি মুভ টু কানাডা থেকে ইউএসএ, তারপরে এখানে সেটেল। তো ধরো এখানে 150 বা ওরকম আছে, শুধুমাত্র ধরো এই যে আমার এরিয়াতে কথা বলতেছি। ও যে চ্যাপেল হিলের কথা বললো না, এটা হচ্ছে ওই নর্থ ক্যারোলাইনার সবচেয়ে বড় ইউনিভার্সিটি, এনসি স্টেট ক্যাম্পাস। ওখানে ধরো অনেক বাংলাদেশি ছেলেপেলে আছে যারা এখানে পড়তে আসছে, হয় মাস্টার্স নয় পিএইচডি এরকম আছে। এদের সম্পর্কে জানি না, ওরাও একটা ভালো নাম্বারে আছে, ধরো 100-150 মতো স্টুডেন্ট ওখানে আছে। তো এখানে যারা আছে এরা সবাই বলতে গেলে 99%ই হচ্ছে সব কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, developer, software engineer, this type of people. Other than that, fully technical field. এরকম বেশিরভাগই, দুই একজন আছে অন্য লাইনেও, মানে হয় এক সময় ছিল এখন অন্য লাইনে চেঞ্জ করে গেছে, বাট বেশিরভাগই হচ্ছে ওই আইটি ডমিনেটেড। এখানে বাংলাদেশি কোনো দোকানপাট কিছু নাই। কি বলিস? না, বাংলাদেশি কোনো দোকানপাট নাই, বাট ইন্ডিয়ান দোকানপাট আছে এখানে, প্রচুর ইন্ডিয়ান ফোকস আছে এখানে, ওদের দোকানপাট আছে এখানে, লাইক পাটেল ব্রাদার্স। So ওরা টিপিক্যালি সব, ওরা ধর বাংলাদেশি মাছ রাখে সব, রাইট। ওই যে ওই নিউ ইয়র্ক থেকে সেই একেবারে সে আমাদের পুঁটি মাছ থেকে শুরু করে সব মাছ এখানে এনে রাখে। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কি এখানে, এটা তো আসলে
অনেক ফার্ম আছে তো এখানে, সো এখানে ওই মিটটা একটু ডিফারেন্ট, তো কমার্শিয়াল না, আমাদের সেই বাংলাদেশের লাইক গ্রাস ফেড বিফের মতো, ঠিক আছে, ও ওয়াও। এরকম মজা। সো এখানে এক ভাই আছে, ওনার একটা রেস্টুরেন্ট আছে, তো উনি আবার কমিউনিটিতে এগুলো সব অ্যারেঞ্জ করে। সো সেদিন উনি ওই করে কি 5-6 জন ফ্যামিলি নিয়ে এই এই আমরা গরুর গোশত লাগবে, কারকাল লাগবে, তারপরে ওই এক গরু দিয়ে ওনার ফ্রেন্ডের আবার একটা ফার্ম আছে, সেখানে ওই ফ্রেন্ডে বলে দেয় সবচেয়ে ভালো গরুটা জবাই দিয়ে প্যাক ট্যাক করে সবাই দিয়ে দেয়। So আমরা ধর ওই মিট দোকানে দিয়ে কিনি না এখন আর, খালি চিকেন কিনতে যাই, বাট ওই গরুর গোশত এগুলো সব ওইরকমই আসে, খুব মজা এবং সস্তাও। তো আচ্ছা ওই একটা জিনিস। আর শাকসবজি বলতে ওই বাংলাদেশি জিনিস শাকসবজি পাওয়া যায় না এখানে, আচ্ছা, ওই ওই এখন ওই মিলে জিলে আর কি, খুব ওই আমেরিকান যেই মিলে ওগুলো এটা ওটা মিলে আসলে। চলে আর কি। আর আর বাগান করিস নাকি? শাকসবজি লাগাইস সামারে? এই বছর একটু শুরু করছি, বাট অনেক কাজ, এক বছরে হবে না। এই অনেক কাজ, তুমি তো জানো মনে হয়, তুমি তো বহু বছর ধরে মনে হয় করতেছো, দেখি তো। হ্যাঁ, আমি প্রত্যেক বছর করি। ইনফেক্ট গত বছর থেকে করছিলাম যে আমার ঘাস অনেক বড় হয়ে গেছে এবং মানে চারপাশে খুব খারাপ অবস্থা। আর এখানে শিয়ালের উপদ্রব আছে। তাই শিয়াল এসে আমার বাগানে পুরা হ্যাগে শেষ করে দিয়ে গেছে, বুঝছস? আমি জানি না অন্য কোনো জায়গায় যায় না, আমার বাগানে তোর বাগান পছন্দ ওর, তো একেবারে শেষ করে দিছে, বুঝছস? তো এগুলাকে ঠিক করে আমি কিভাবে বাগানটা ক্লিয়ার করব সেটাই চিন্তা করতেছি। বাট করতে হবে এট সাম পয়েন্ট। আমাদের আউটডোর লিভিং টাই তো সব এই সামারে। হ্যাঁ, তো আমি আমি ওই দুইটা রেস বেড বানাইছি, তো হুম। খুব বেশি উঁচা করতে পারি নাই, আবার করব। পাশে নাকি পাশা একটু যদি থাকে? হ্যাঁ আচ্ছা, আশেপাশে নাকি? ওকে, এই যে মানে ফ্রন্ট টু ব্যাক ওকে, ইয়া, ওকে, ওকে, ওকে। দেখা ও যায়। এই বেড বানাইছিস। নাইস, নাইস। ওকে। দুইটা দুইটা বেড বানাইছি এখানে, হুম, তো হুম, এখন এটারে আরেকটু রেস করতে হবে। তো এটা বানাইছি, যদি সে খুব বেশি মানে গার্ডেনার হয়, খুব বেশি হুম, ইন্টারেস্ট হয়, হুম, হুম। তাহলে হয়তো আরেকটা এখানে বানাই দেবো পাশে। আচ্ছা। আর এদিকেও জায়গা আছে, এদিকে আমি খুব একটা এই শাকসবজি লাগাইতে চাই না। আমার হচ্ছে কি ওই ফুলগুলো যখন ফুটে কয়দিন পরে দেখবি যে আমার বাসায় অনেকগুলো গোলাপ গাছ আছে, এই আচ্ছা, ফুলগুলো যখন আচ্ছা। ফুটে, তো ওই হুম, হুম। ফুলের পাশ থেকে এত সুন্দর লাগে যে এটা হচ্ছে আমার স্ট্রেস ফ্রি জোন। উই কল ইট সেটাই। স্ট্রেস ফ্রি জোন। লাইক এখানে এসে বসি দোস্ত, এটা হচ্ছে হুম, আমার নিজস্ব রিসোর্ট, ঠিক আছে। তো এসে তো এই পাশে মাঝে মাঝে কিছু লাগাই, বলছি টমেটো ঢেঁড়সের দিক দিয়ে যদি লাগাও, কিছু লাগাইতে পারো। তো হুম, আর এই পাশেও আছে কিছু জায়গা। হুম, হুম। তো উই এটা হচ্ছে ধর এখানে একটা স্ক্রিন ইন পোর্চ আছে আমাদের, এটা হচ্ছে আচ্ছা। ধর আউটডোর লিভিং। So ওকে, এখানে আমরা এটাকে বলি কনজারভেটরি। I'm not sure you can see this sign here. ইয়েস, we are now entering a stress-free zone. Nice. আচ্ছা, পুল কিভাবে মেইনটেইন করিস, মান্না? Uh, that's a পুল ক্লিন করা লাগে না? হ্যাঁ, তোরে বলতেছি, দাঁড়া, এই যে আরেকটা দেখাইতেছি তোরে। Comfortable, happy, sometimes loud, usually messy. তো এখানে অনেক সময় কাটাই আমরা, তো এটা ধর স্ক্রিন ইন পোর্চ, সো দ্যাট বাঘ টাক না ঢোকে। হুম, হুম। তো ধর এই হচ্ছে ফুলের অনেক কাজ। তো সুবিধা হচ্ছে কি, আমার পুল হচ্ছে সল্ট পুল। সো হুম, হুম। সল্ট পুল মানে হচ্ছে কি, তোরে আমি দেখাই, আমার মেশিন পত্রগুলো সব এখানে। ওকে। সো দুই ধরনের পুল হচ্ছে, একটা হচ্ছে ক্লোরিনেটেড পুল আর একটা হচ্ছে সল্ট পুল। তো এটা ওকে, হচ্ছে তার আমার কন্ট্রোলার। তো রাইট। এখানে হচ্ছে এটা হচ্ছে ফিল্টার, হুম, হুম। আর এটা হচ্ছে হিটার। আমি ওই উইন্টারেও চালাইতে পারি পুল আর কি। তো এই আমাদের আবার হাত টাব আছে তো। হ্যাঁ, তো হ্যাঁ। এখান থেকে আমি এই যে ধর এই ফিল্টার আমার হুম, হুম। স্যান্ড ফিল্টার, আমরা ছোটবেলায় স্যান্ড ফিল্টার বলছিলাম, সেই স্যান্ড ফিল্টার। তো ওকে। তো ওইটাই কি করে, আমি প্রত্যেক 8 ঘন্টা চালাতে হয়। তো কি করে, হুম, হুম। ওই এই যে এই পুলের পানিটা, হুম, হুম। তার এই ময়লা টলা তো অনেক পরে। তো এই যে স্কিমার সিস্টেম আছে এখানে, দেখ তুমি দেখা যায় কিনা যায় না। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। ইয়েস, যে এইখান থেকে সব স্কিমারে, এখানে একটা বাস্কেট আছে, এই রাইট। বাস্কেটে কিছু ধরে, হুম, হুম। তারপরে ওখানে ওই মোটরের পাশে আরেকটা বাস্কেট আছে, ওইটা কিছু ধরে, রাইট। তারপরেও যেগুলো বাকি থাকে একদম ছোট ছোট, ওইটা হচ্ছে ধরো ওই যে স্যান্ড ফিল্টার দেখালাম, ওই হ্যাঁ, স্যান্ডের মধ্যে ট্রাপ করে। তারপরেও ধর কিছু কিছু তোর ওই ময়লা নিচে থেকে যায়। তো আচ্ছা। অনেকে অনেক ভাবে করে, ধর হুম, ভ্যাকুয়াম করে,
তা আমার একটা রোবট আছে, আমার মেয়ে এটার নাম দিছে বাব। আমি নট শিওর তুই দেখতে পাচ্ছিস কিনা জানি না। দেখতে পাচ্ছি একটা জিনিস, হ্যাঁ। হ্যাঁ, তো এটা ও সকাল থেকে কাজ করে পুলটা ক্লিন করে রাখছে। এখন যদি তাকাস পুলে কোনো ময়লা দেখবি না নিচে, ও একদম। আচ্ছা, এই গ্যাজেটটা আমি দেখছিলাম মনে হয় যে জাস্ট মানে মুভ করে ক্লিন করে জাস্ট, তাই হ্যাঁ, না? ও অটোমেটিক লাইক ইটস এ রোবট। হুম, হুম, ও হুম, ওর মতো করে সারা পুল ঘুরে আমি ওটা চালায় রাখি। এই হুম, যে ওর কানেকশন রাইট দেয়ার। হুম, সো হুম, এখানে ওই যে ইলেকট্রিক, এটা কমপ্লিট 100% ব্যাটারি না, রাইট। ইলেকট্রিক হুম, হুম, সুবিধা। তো ধর আমি জাস্ট এখান থেকে টার্ন করে দিলে হুম, হুম। তো ও চলতে থাকে আর কি, ওর মতো ক্লিন করে রাখে। আর এই এর মাঝে মাঝে পাতা টাতা পড়ে, তো ওই পাতা টাতা করার জন্য আমি ওই ছাকনির মতো আছে নাকি? অনেকগুলো আছে। ধর একটা আছে, ও ধর আচ্ছা। খুব মিহি ময়লা যদি হয় হ্যাঁ, তাহলে হ্যাঁ, ধর এইটা, যদি বড় ময়লা হয় হ্যাঁ। তাহলে আবার ধর এই একটা পাশে আছে। আচ্ছা, তারপরে ব্রাশ আছে, ময়লা টয়লা হলে এগুলো দিয়ে ক্লিন ক্লিন করি আর কি। তা কাজ কম না, বাট ইট গিভস আস a lot of pleasure। এটা হচ্ছে কথা, ব্যাস। ভালো লাগে। সো ওই এখানে অনেকগুলা গোলাপ উইকেন্ড গাছ টাছ আছে। কাজ করার পরে বাকি ২ দিনটা এখানেই মোটামুটি খরচ হয়ে যায়, তাই না? এখানে মোটামুটি হ্যাঁ। তো ওই once you get used to, you know what it is, ইয়া, then it gets easier. But হচ্ছে কি তোর হুম, কেমিক্যাল ব্যালেন্স করা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে। So it যারা পুল শুধু ইউজ করে, but হুম, if you don't own it, you really don't know that how much chemical and testing goes on. ও Like আজকে সকালবেলা উঠেই, হুম, হুম, এখন যেহেতু গরম আসছে এখন ইউজ করবো, হুম, হুম, আজকে সকালে পুলের পানি টেস্ট করলাম, তারপরেও নিজে টেস্ট করলে অনেক সময় অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যায় না। তো পুল স্টোর আছে, ওখানে পানি নিয়ে যাই, টেস্ট করার পরে হুম, হুম। ওরা বলে যে তোমার এই লাগবে, ওগুলো এনে তখন দিয়ে দিই পুলে আর কি। কয়েকদিন পরে আবার টেস্ট করি। ইটস আ কন্টিনিউয়াস মুভমেন্ট, বাট it gives a lot of pleasure. So এটা হচ্ছে তোমার হাত টাব। হাতটা এটা ওকে। সো এটা ওই উইন্টারেও যদি ইউজ করতে চাই সবসময়, যে কোনো আমার মেয়েটা ওর হুম। ফ্রেন্ড সার্কেল যারা আছে ওরা এখানে খুব মজা করে। সো যেটা আমরা কোনোদিন করতে পারি নাই আর কি, এখন বুড়া বয়সে আ করি আর কি আমি। আমার ফেভারিট হচ্ছে ধরো আমি যখন ঘাস কাটি, ঘাস কাটার পরে আমি এসে বাসায় যাওয়ার আগে ফুলে গোসল টোসল করে তারপরে বাসায় যাই। এটা হচ্ছে আমার কাজ। যাক। সামার কখন থেকে শুরু হবে? মানে তোদের সামার তো অলরেডি মনে হয় শুরুই হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আশেপাশে যে দেখতেছি। হ্যাঁ, সামার শুরু হয়ে গেছে এখানে মোটামুটি। তো এখনো মানে এক্সট্রিম হট না। হুম, হুম। এখন তোর এখনো মোটামুটি, এখন হচ্ছে পারফেক্ট ওয়েদার। পারফেক্ট। হ্যাঁ, আমাদের হ্যাঁ, জন্য। পারফেক্ট ওয়েদার। আমাদের এখানেও মোটামুটি পারফেক্ট, কিন্তু এখানে একটু বাতাসটা আছে আরকি। তুই যদি স আ মানে সকালবেলা বেশি সাহস করে জ্যাকেট না পরে যাইস, রাত্রেবেলা যেয়ে রিগ্রেট করবি আরকি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওই জিনিসটা আছে। হ্যাঁ? তো অনেকবার ওই যে আমার আম্মা একটা কথা বলতো আরকি। "রসিক শীতেও মরে, ভাতেও মরে।" হ্যাঁ? আমরা রসিক হয়ে ধর স্যান্ডো-গেঞ্জি পরে ব্রিটিশ ওয়েদার থেকে বাইর হই। হ্যাঁ? কিন্তু আসলে পরে তো পরে পস্তাই আরকি। হ্যাঁ? তো তোদের এখানে কি রাত্রেবেলার ইয়েটা কেমন? এনভায়রনমেন্ট টা কেমন? এটা কি বেশি ঠান্ডা পড়ে যায়? ধর এখন এখন হয়তো আমার মনে হয় যে ধর 55, 50 এরকম নামে। হুম, হুম, হুম। ফারেনহাইটে, তোদের সাথে তো আবার ফারেনহাইট, সেলসিয়াস। তো সেলসিয়াস। হ্যাঁ, ওই সবকিছুই সেই সবকিছুই এক বিশাল সমস্যা। ব্রিটিশ আমেরিকান। তো ধর আমার আমার একটা ডিরেক্ট রিপোর্ট আছে। ওই ওই মেয়েটা ছিল ব্রিটিশ। ও বিয়ে করছে আমেরিকান, চলে আসছে এখানে। ও এখনো 100% ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলে। ঠিক আছে? ওর সাথে মাঝে মাঝে আমি এই সবগুলো নিয়ে আবার কথাবার্তা বলি। আ তো আমি বলি যে I লাগে hate না? your royalty। অ্যাকসেন্ট টা কি সুইট লাগে নাকি সেটা বল ব্রিটিশ অ্যাকসেন্ট? হ্যাঁ, খুবই সুইট। ওরে ওই কারণে ওরে সবাই চিনে ব্যাংকে। সো আ আ খুবই ওর কারণ ও হচ্ছে একটু লিটল ডিফারেন্ট। ওর ওর কথাই পুরোটাই আলাদা। সবকিছুই আলাদা। তো হ্যাঁ, আমেরিকানরা খুব পছন্দ করে। আমার এখানে কিন্তু আমি এক জায়গায় কাজ করি, সেখানে অনেক এয়ারলাইন ক্রুরা আসে। আমেরিকান এয়ারলাইনস ক্রু। হুম, ঠিক আছে? তো আমি আগে মনে করতাম মনে হয় বাংলাদেশ বিমানেই আমরা এই খালাম্মাদেরকে দেখি। হ্যাঁ? এরাই মনে হয় সবচেয়ে বুড়া, আমাদের দেশ খারাপ সবচেয়ে। তো পরে এই ভুলটা ভাঙলো যে না, আমেরিকান এয়ারলাইনস এ যারা কাজ করে তারাও আমাদের মতন, আমাদের খালাম্মা, খালুদের মতনই। হ্যাঁ? অনেক বয়সী। তো তারা হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে এসে এখানে থাকে আরকি। তো তারা খুবই পছন্দ করে লন্ডনকে ফর সাম রিজন। তারা ফুড এর জন্য বিশেষ করে। ভ্যারাইটিস অফ ফুডস অফার করে লন্ডন। তুই যেকোনো ধরনের যেকোনো চা থেকে শুরু করে, যেকোনো কুকিজ থেকে শুরু করে তুই মানে বেস্ট টা পাবি এখানে।
তো এটার খুব প্রশংসা করে। বাট ওরা আরো বলে যেটা সেটা হচ্ছে গিয়ে এখানকার অ্যাকসেন্টটা। তো অ্যাকসেন্টটা আইদার আমেরিকানরা খুব হেট করে অথবা খুব লাভ করে। সেটাই না বলে। বেশিরভাগই আমেরিকানরা পছন্দ করে পছন্দ করে। ব্রিটিশ অ্যাকসেন্ট ইজ বিকজ ইজ এক্সোটিক সো হ্যাঁ। আর কি আর এটার সেই মধ্যেও কারণে আরো কিছু ডিস্টিংক্ট অ্যাকসেন্ট আছে যেটা হচ্ছে গিয়ে তোর আরো বেশি ভাল লাগে। আমার যেমন একটু মিডল্যান্ডের অ্যাকসেন্ট ভাল লাগে। তারপরে লিভারপুলের মেয়েদের অ্যাকসেন্ট খুবই মানে টপ নচ সেক্সি লাগে আরকি। বুঝছিস? তো তোর অ্যাকসেন্ট দেখে যেটা বুঝলাম যে এখন তোর মোটামুটি আমেরিকান ট্রান্সফরমেশন হয়ে গেছে। তুই আমেরিকান বেশ ভালোই রপ্ত করে ফেলছিস। তো এখানে আর আর কি কমিউনিটি আছে তোর আশেপাশে বাংলাদেশী ছাড়া? ইন্ডিয়ান কমিউনিটি আছে হিউজ ওটা তো এখানে বেশিরভাগই হচ্ছে ধর হোয়াইট এন্ড ব্ল্যাক ওকে। নর্থ ক্যারোলাইনাতে এখানে ইমিগ্রান্ট খুব বেশি নাই যারা আছে এই যে টেক সেক্টর আর হুম, প্রফেশনাল জবে কিছু আছে হ্যাঁ, যেমন হ্যাঁ। ধর ওয়ার্কিং সেক্টর লাইক রিয়েলি ওই ধরনের যেমন নিউ ইয়র্কে শিকাগোতে এলএতে যে ধরনের ডাইভার্স কমিউনিটি তুমি পাওয়া এখানে সেটা পাওয়া এখানে সেটা নাই। হ্যাঁ। এখানে সেটা নাই এখানে ওই বেশিরভাগই মানে born American say এখানকার born American সেটাই বেশি আর কি so Charlotte is getting cosmopolitan because a lot of people like me are moving in here মুভিং ইন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। yeah it's because there are a couple of reasons here so another reason I picked the Charlotte is I'm in banking so pretty much this whole my life is in banking so after New York Chicago is the second biggest banking sector হুম, so then I thought okay if I move somewhere the chances is that I will be working for bank rest of my life. So let's go somewhere where there is a banking hub. So Charlotte is also a banking hub, third largest. রাইট। Sometimes people say second largest, but I say it's third largest. Bank of America's headquarters here. Truist, there is another new bank, like two banks merged together. Their headquarters is here. হুম, So the bank I work for, they moved their regional office here. So Mhm. yeah, that's a good place for banking. So banking is also it brings a lot of tech job as well like bank is right these days is fintech right so হুম, yeah হুম। so যে কারণে এই জায়গাটা আছে Charlotte জায়গাটা cosmopolitan is a melting pot but outside Charlotte it's all native নেটিভ। আচ্ছা ব্যাংক নিয়ে যখন কথা বলি কুইক একটা কোয়েশ্চেন করি। আমাদের ইউকে তে খুব বেশি ব্যাংক নাই কিন্তু। হাতে গোনা ৪-৫ টা ব্যাংক। হ্যাঁ? আমরা বাংলাদেশে স্ট্যান্ডার্ড চার্টার্ড এর নাম শুনছি। এখানে কোনো স্ট্যান্ডার্ড চার্টার্ড এর ব্রাঞ্চই নেই। স্ট্যান্ডার্ড চার্টার্ড বেসিক্যালি এখানে বিজনেস ব্যাংকিং করে। হ্যাঁ? বাংলাদেশে যেটা দেখলাম আমরা গত ২০ বছরের মধ্যে হিউজ সার্জ ব্যাংক মানে কতগুলা প্রতিষ্ঠান ব্যাংক হইছে। হ্যাঁ? ইউএস এর কি অবস্থা? কতগুলা ব্যাংক আছে? কেমন? ইউএসএ কতগুলো ব্যাংক আছে এভাবে বললে আমি তোমার যেটা বলতে পারবো সেটা হচ্ছে এখানে কমিউনিটি ব্যাংক আছে অনেক ঠিক আছে ওকে, লাইক হুম, হাজার ঠিক আছে ওকে। হুম, ঠিক আছে বাট লার্জ স্কেল ব্যাংক যদি বলো লার্জ হুম, স্কেল ন্যাশনাল ইন্টারন্যাশনাল ব্যাংক সেগুলো ধরো তুমি 10টা যদি ব্যাংক ধরো দ্যাট উইল কভার এভরিথিং লাইক সিটি ব্যাংক হুম, ব্যাংক অফ আমেরিকা হুম, চেজ ব্যাংক জেপি মর্গান চেজ হুম, ঠিক আছে ওয়েলস ফার্গো ইউএস ব্যাংক কর্প পিএনসি ফাইন্যান্সিয়াল ব্যাংক or PNC Corporation that's the one I work for ওকে, তারপরে তোমার আরো ট্রুইস্ট তারপরে এরকম আরো অনেক মিড সাইজ ব্যাংক আছে অনেক কানাডিয়ান ব্যাংক আছে যারা এখানে ডু বিজনেস লাইক ব্যাংক অফ মন্ট্রিয়াল TD America they all do business here তারপরে আছে তোমার রিজনাল ব্যাংক এখানে প্রচুর রিজনাল ব্যাংক দেখা যাচ্ছে কিছু কিছু ব্যাংক আছে they're really big in Midwest but nobody else in the country know about them ওকে। so আর তারপরে আছে কমিউনিটি ব্যাংক এগুলো আছে একটা সিটি দুইটা সিটি মিলে ওরা ব্যাংক ছোট ছোট ব্যাংক সো এরকম বলতে গেলে হাজার হাজার ব্যাংক আছে ইন্ডিভিজুয়াল বাট 10টা ধরলে মানে 10 লার্জেস্ট ব্যাংক যেটা আছে মেইন প্লেয়ার। মেইন এখন প্লেয়ার এখন যে এই রিজিওনাল ব্যাংক গুলোর কথা বললি বা কমিউনিটি ব্যাংক গুলোর কথা বললি যেসব একদম লোকাল বেসিসে আছে। আমি যদি একটা ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার হই, হ্যাঁ? ক্যান আই অ্যাক্সেস মাই ফান্ড এলসওয়্যার আদার স্টেটস? you should be able to like it's with the partner network like Okay. if you want to go to an ATM it's like a MasterCard and Visa logo থাকলে you can do it anywhere in the world as a matter of fact right so if you have a debit card with a MasterCard or Visa logo Mhm. wherever there is an ATM you can get money from there with a charge definitely
That's an issue. That's why smaller banks. So what you are talking about is you're talking about the retail center, right? Retail is not a profitable segment anymore for the bank, to be honest with you. Mhm. And even though that's the most visible footprint, but that's not the most profitable segment. So that's always a challenge. Like Mm. partnering with somebody that costs money to provide Oh, that service, right? এখানে cost So that, involved. হ্যাঁ, yeah, that's why people tend to go to the bigger. larger banks if they হুম, want to move around. হুম, So হুম, হুম। that's what happened. But a smaller bank, what they do is they provide low interest loans. So ওকে। so আমরা একটা কথা বলি মাঝে মাঝে টাকা রাখতে গেলে বড় ব্যাংকে যাও আর টাকা নিতে গেলে সবচেয়ে ছোট পচা ব্যাংকে যাও। তো মান্নার কাছে আমি ২ টা লাস্ট ইস্যু নিয়ে জানতে চাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে জর্জ ফ্লয়েড, ব্লাক লাইভস ম্যাটার প্রোটেস্ট নিয়ে আমেরিকাতে যেই একটা জাগরণ গেল, সেটাকে কিভাবে অবজার্ভ করছিস? আর ২ নাম্বার হচ্ছে গিয়ে পলিটিক্যাল যেই একটা বিগ শিফট আসছে জো বাইডেন, ট্রাম্পের পর, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পরে কি ধরনের পজিটিভ, কি ধরনের নেগেটিভ জিনিস দেখছিস? এই ২ টা জিনিস তোর কাছে জানতে চাচ্ছি। Okay, so political বিষয়ে আমি খুব একটা এক্সপার্ট না। So but যেটা আমার কাছে মনে হয় সিম্পলি কারণ আমরা আবার না বললেও তারপরেও আমরা একটু এক্সপার্ট। ঠিক আছে? It's just my pure observation. Don't বাংলাদেশের take it সবাই what is পলিটিক্যাল এক্সপার্ট। take it what is worth for. Okay? I mean that's why I'm not in one way or the other because যে কোনো movement it seems like it's I'm right. So that's the problem. And I try probably প্রিন্স তোর সাথে আমি ফেসবুকে ফ্রেন্ড মনে হয় এভার সিন্স ফেসবুক যখন আমাদের হয়েছে আর কি ব্যাক ইন 2007 অর সামথিং সো আমি তোরে দেখছি সবসময় তুই অ্যাক্টিভ মাঝখানে একটু স্লো ছিলি তুই pretty much সবসময় ভাইব্রান্ট ইন ফেসবুক সো আমি আই স্টপ আমি কিছুদিন অ্যাক্টিভ ছিলাম কমেন্ট টমেন্ট করতাম এই পলিটিক্যাল ব্যাপার সম্পর্কে তারপর আস্তে আস্তে বন্ধ করে দিছি so what I found out that everybody's right so if you look at the electoral system here it's like 50-50 kind of like 50-50 so you cannot get rid of the other side but that's what's happening one group is trying to destroy the other group it cannot happen so you got to find out a way common ground to live together so let's get back to the George Floyd thing what you said so that this is one of the thing is this is social media the younger generation the younger the generation is the less racist they are the more cosmopolitan and diverse and open-minded these folks are they cannot take this kind of injustice Yeah. it doesn't matter it's done to a brown person black person white person doesn't matter so what happened everybody was at home okay that nobody has any work or anything everybody's forced to stay home they saw this happen I cannot breathe so they exploded because they're home they don't have to go back to work The there's keyboard nothing else audio. that's happening yeah so exploded and I'm not gonna say that that's the only thing it's because it was a boiling point one after another starting from Trayvon Martin and this happened I talked to one of my colleagues a while ago so এখানে ওরকম নেপোটিজম আছে এই যে ল এনফোর্সমেন্ট থেকে শুরু করে এগুলো হচ্ছে আমার দাদা পুলিশ ছিল সে অটোমেটিক্যালি পুলিশে ঢুকতেছে আর ইটস ইজি ইটস বিকজ এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ সিটি ওয়াইজ সো দাদা পুলিশ ছিল ও পুলিশ হবে ওর ছেলেও পুলিশ হবে ফায়ার ফাইটার একই এদেশের কিন্তু বেশি পড়াশোনা করতে হয় না if you want to live a good life you just have high school degree then you can go be a firefighter policeman paramedic or you can have a very comfortable life and with generous benefit package so that is controlled by white people in this country this cop's job and when there was no camera it was really fine for them it was the best job ever so he was working in bank with me he's telling me that I don't want to go into that that's my cousins uncles now there is a camera and life is very difficult you cannot do anything wrong so thing is did he want to kill him I don't think so but what he did was it right no No. so it was a wake up call right so it is a change now people think twice if Yeah. they should be doing this right so the social media played a vital role on that it changed a lot of things it will continue to change so that's one of the thing I would say and that will have better policing and better accountability this is going to happen
And also, Biden being in power, that might help. But here's the thing, the Trump is not president is because of not Biden is a good person or great candidate. It's because of the pandemic, to be honest with you. Yeah. Because everywhere in the world, democracy is not rising. Yeah. Populism is rising everywhere in the world, if you think about it. So, whatever the reason that was, it was the balance of nature or whatever. COVID came in, so COVID took Trump away. Yeah. So I don't know what would have happened otherwise, but it was a good thing for not only America, but I think it's for To the world, yeah. world. Yeah. So one way or the other, so many things they say it sound okay, it's probably wrong, but people actually look for information. It's called confirmation bias. Whatever you already believe in, that's what you look for. If somebody's not saying that same thing, oh, it's not right. That's fake news. But even it's the real fake news, but that's something what you believe in that confirms it, then the confirmation bias, people look for that kind of information. That's why the Russian propaganda, Iranian propaganda, Chinese propaganda, that works because they know what those people already believe in. So if we can put it out there with a twist, then they're going to believe in it and they're going to get fired up. Yeah. They're going to get fired up. কুইকলি আমরা শেয়ার করি আমাদের তিনজন যেহেতু আছি আমাদের পুলিশিং যে এক্সপেরিয়েন্সটা। হ্যাঁ, আমি আসলে একটা গল্প বলতে চাচ্ছিলাম এটা নিয়ে, ইন্টারেস্টিং। আমার এক কলিগ ইথিওপিয়ান, আমরা ট্রেনে একসাথে আসতেছি ফ্রম বার্লিন, ও ব্যাগ হাত থেকে রেখে দিছে অথবা সামহাও কেউ নিয়ে গেছে, ব্যাগটা মিসিং। আমরা পুলিশ স্টেশনে গেলাম, গেলে পুলিশ আমাদেরকে প্রপোজ করতেছে, এটা কি তোমাদেরকে অস্ত্র ধরে নিয়ে গেছে? আমরা কিন্তু বলিনি কিছু, মানে তার যে প্রিকনসিভড আইডিয়া, নিশ্চয়ই একজন মিডল ইস্টার্ন, হোয়াট, মানে আমরা 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 প্রতিবাদ করতেছি, লুক তুমি আমাদেরকে এই গল্পে হিন্টস দিতে পারো না যে গল্প কোন দিকে যাওয়া উচিত, কারণ আমরা আসছি কমপ্লেন করতে, আমাদেরকে কথা বলতে দিচ্ছ না, তুমি নিজের থেকে প্রপোজ করতেছো আমাদের যে এরকম এরকম হয়েছে কিনা, হুইচ ইজ ভেরি ভেরি রং। তারপরে সে বলতেছে যে ও আমরা বুঝছি কি হয়েছে তোমাদের সাথে, বার্লিনের ট্রেন তো সন্ধ্যাবেলায়, এই নিশ্চিত মিডল ইস্টার্নরা সিরিয়ানরা সাধারণত এটা করে এবং আমরা জানি এরা কই থাকে, তোমরা বাসায় যাও, কালকে এটা পেয়ে যাবা। চিন্তা কর, তো পুরো জিনিসটা হয়েছে কি, ওদের এক ধরনের মানে প্রিকনসিভ নোশন আছে, ওইটার উপর ভিত্তি করে সে আমাদেরকে এটা বলে দিচ্ছে। তখন আমরা সিদ্ধান্ত নিচ্ছি, আমার ওই ফ্রেন্ড বলতেছে ঠিক আছে আমরা কমপ্লেনই করবো না, কারণ কি আমাদের এই কারণে হয়তো এখন যে কিছু সিরিয়ান পোলাপানরে বিপদে ফেলবে এরা, হ্যাঁ, তা আমরা বলতেছি আমরা কমপ্লেন করবো না, এখন পড়ছি আমরা বিপদে। ও বলতেছে না তোমরা যেহেতু আসছো, যেহেতু চিন্তাই হয়েছে, আমরা বলছি চিন্তাই হয় নাই, আমরা একবারও বলি নাই চিন্তাই হয়েছে, আমরা হয়তো ভুলে ট্রেনে রেখেও আসতে পারি। আমাদেরকে এখন একটা নোটিশ লিখতেই হবে, আমাদেরকে উই হ্যাভ টু রাইট ডাউন, যেহেতু আমরা আসছি থানায়। মানে চিন্তা কর, আমরা চাইলেও এখন কমপ্লেন না করে বেরো, মানে এই যে ব্যুরোক্রেসি। এবং জার্মান পুলিশের ভিতরে এটা খুবই প্রকট এবং এটা নিয়ে তীব্র সমালোচনা, যে তাদের এক একটা দেশ সম্বন্ধে এক এক ধরনের আইডিয়া আছে। ও ইন্ডিয়ানস এরকম, হ্যাঁ, ও সিরিয়ান পিপল এরকম, হ্যাঁ, এখানে চুরি হয়েছে এরা করতে পারে। এই যে আগে থেকে একটা গল্প উইদাউট ইন ইনভেস্টিগেশন, দিস ইজ ভেরি অ্যানোয়িং। এবং আমার কাছে মনে হয় যে দিস ইজ ওয়ান অফ দ্য থিং হুইচ আই ডিসলাইক দ্য মোস্ট ইন পুলিশিং সিস্টেম ইন জার্মানি। এখানকার পুলিশিং সিস্টেমটা কিন্তু সারা ওয়ার্ল্ডের মোটামুটি ফেমাস, ইউকের। এবং এখানকার পুলিশদের মতন ভদ্র পুলিশ আমি আর কোথাও দেখি নাই দুনিয়াতে, সত্যি কথা। এবং এখানকার পুলিশ যখন একটা মানুষকে কাস্টাডিতে নেওয়ার চিন্তা করে, তখন সে ক্যালকুলেট করে, ডু আই হ্যাভ এ স্পেস ফর হিম ইন কাস্টাডি। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে গিয়ে এখানে ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশন আছে, যেখানে তুমি একজন পুলিশের নামে তুমি কমপ্লেন করতে পারো এবং এটা ইনভেস্টিগেট হয়, একদম অল দ্য ওয়ে ইনভেস্টিগেট। এবং যতদিন পর্যন্ত ইনভেস্টিগেশন চলে, ওই পুলিশের কোনো প্রমোশন, ওই পুলিশের কোনো কিছুই আগায় না, ঠিক আছে, যতদিন পর্যন্ত কেসটা হ্যাঙ্গিং থাকে আর কি। আর কয়েকদিন আগে একটা ঘটনা ঘটছে, এখানে একটা পুলিশ অফিসার হচ্ছে একটা মেয়েকে রেপ করে খুন করছে। তো পুলিশ এখানে একটু চাপের মুখে গেছে বলতে পারো। আর বাজেট কাটের পরে আরো খারাপ অবস্থা হয়ে গেছে। এখন তাদের মানে
ত্রাহি ত্রাহি অবস্থা আর কি। আর এখন আরো অনেক বড় বড় জিনিস সামাল দিতে হচ্ছে। কারণ কোভিড নিয়ে প্রোটেস্ট করতেছে মানুষজন। রাস্তায় নেমে পড়ছে। হ্যাঁ? এবং তারা পুরোপুরি উন্মুক্ত। কোন মাস্ক-টাস্ক কিছুই নেই। আজকেও সেন্ট্রাল লন্ডনে ইয়ে হইছে, প্রোটেস্ট হইছে। তো তারা এগুলা মানে হিমশিম খাচ্ছে আরকি এই ইউকে পুলিশ। আচ্ছা, আমি এক এক্সট্রিম বলছি। আরেক এক্সট্রিমের আরেকটা গল্প বলি, তাহলে হয়তো মানে একটু ফেয়ার হবে বিষয়টা। আরেকটা গল্প বলি, সেটা হচ্ছে যে এখানে এখন কারফিউ জারি হয়েছে। সন্ধ্যা ৯টার পরে বাইরে বেরোনো নিষেধ। ওকে। তো একদিন আমি হেঁটে আসতেছি এবং আমার ধারণা ছিল কি আমি ৯টার ভিতরে মেইন রোড ক্রস করে পারবো। আমি যেহেতু হেঁটে চলাফেরা করি সাইকেলে। হুম। তো আমি খুব দ্রুত দৌড় দেওয়া শুরু করছি। বিকজ আমার কাছে মনে হচ্ছে যে আই এম রানিং আউট অফ টাইম। হ্যাঁ? এবং পড়বি তো পড়, একদল পুলিশের সামনেই পড়ছি। হ্যাঁ? ৪ টা পুলিশ। তো এর ভিতরে ২ টা পুলিশ একটু থাকে না, একটু বিগ হাউস টাইপের। তারা বলছে, "নো, ইটস 9 ইজ 9।" হ্যাঁ? তার ভিতরে একটা পুলিশ সে আমারে করছে কি এভাবে ধরে, আমি তো ছোট মানুষ, ওরা তো একটু উঁচু লম্বা। আমার এরকম ধরে ওর পিছনে নিয়ে গেছে। নিয়ে বলছে যে, "নো, আই হ্যাভেন্ট সিন হিম।" সো সে আমারে তারপরে আমার বলছে, "গো, গো, গো, রান, রান।" তার মানে কি? ও বুঝতে পারছে যে ও আমার দেখতেছে থেকে আমি দৌড়াচ্ছি। তার মানে ফর হিম অ্যান ইন্ডিকেশন যে এই ছেলে টাইমের ব্যাপারে সচেতন এবং আইনের ব্যাপারে সচেতন। হি জাস্ট সামহাউ মানে গট ইনটু দিস টাইম ট্র্যাপ। হ্যাঁ? সো he's kind of saved me from his colleague. And the final information which is very joyful to me যে জার্মানির যে মিস জার্মানি আর কি, যে বিউটি কন্টেস্টে যায়, ওয়ার্ল্ড বিউটি, একজন পুলিশ উইম্যান। হ্যাঁ, হ্যাঁ। তো জার্মান পুলিশে অনেক সুন্দরী মেয়েরা চাকরি করে। হ্যাঁ, আমি সব সময় দেখি যে এ মানে পুলিশ বলতে যে একটা আমার যে নোশন, খুব হয়। কিউট কিউট মেয়েগুলো যখন পুলিশে দেখি, আই ফিল গুড, অ্যাকচুয়ালি লুকস গুড। তারপর মান্না বল, তোর কি অবস্থা? তুই যে ড্রাইভ করিস পুলিশ গাড়ি তোকে থামায়? আমার পুলিশের সাথে এনকাউন্টার খুব একটা হয় নাই। ২-৩ বার হয়েছিল। একবার এক কাজিনের গ্রাজুয়েশনের পার্টিতে আমি ওই জাস্ট ওই স্টপ সাইনটা রোল ওভার স্টপ করছি, ও আমার একটা টিকিট দিছে, দ্যাটস ইট। couple of times I was pulled over, there's nothing. I have no bad experience. So what happens is Indians are harmless in America. They know they're chicken, they don't do any kind of crime. So আমার এক ফ্রেন্ড খুব ভালো করে বলতো যে তুই ওই বাসার সামনে দিয়ে ওর গাড়ির চাকা খুলে নিয়ে যাবি, পুলিশ সামনে দিয়ে যাবে, ভাববে ওটা তুই তোর গাড়ির চাকায় খুলতেছিস। বাট কোন একটা ব্ল্যাক পারসন অথবা মেক্সিকান পারসন ওর নিজের ড্রাইভ হইতে যদি চাকা খুলে ও গাড়ি থামায় বলবে কি, is everything good here? And so there are আমার টিম মিটিং এ আমরা আমেরিকাতে এখন কাইন্ড অফ লাইক ম্যান্ডেটরি, আর আমাদের ব্যাংক সিইও এরা খুব এই ব্যাপারে ডিভার্সিটি এন্ড ইনক্লুশনের ব্যাপারে খুবই সিরিয়াস। সো উই ডু দিস কাইন্ড অফ কনভারসেশন। সো তা আমরা শেয়ার করি কার কি এক্সপিরিয়েন্স। সো আমার অনেক ব্ল্যাক এমপ্লয়িজ আছে হাইলি এডুকেটেড, তারপরে তারা বলে কি যে ধরো ওয়ালমার্টে যাইতেছি বা কোথাও যাইতেছি, কিছুক্ষণ পরে বলবে ক্যান আই হেল্প ইউ, did I ask you for any help? So here's what happens. I can go to Walmart or any other store, possibly steal. Nobody is going to stop me. Black person, Probably maybe IT highly guy. educated, get into the store, asset protection group, already on their leash. So life as a black person in America is already so much difficult. You cannot even believe it. Like, we came from another country, still life is so much easier. Because that's how they perceive about us. Either we are. So I was making fun with one of my colleagues when Trump was stopping immigration and all kinds of things. I'm like, okay, if you are doing it, be prepared for it. Okay, who's gonna pick your vegetables? Indians? Well, no. You guys are our doctors, engineers. I'm like, yeah. So thinking about closing the border, who is going to pick up the vegetables? Who is going to provide you all the hospitality service? Okay. So that's the perception. It's the perception that how, but this is pretty bad, to be honest. It got to a point that you're already guilty. Unless, I mean, you don't have to prove it. You're already guilty. অলরেডি তোমাকে প্রোফাইলিং করে ফেলতেছে, রেশিয়াল প্রোফাইলিং করে ফেলতেছে। That's it. This is who you are already. This is pretty bad, and I think it's everywhere, but it's pretty much everywhere, more or less. But the intensity is different. Like এখানে intensity অনেক ডিফারেন্ট। তুই যেভাবে করে প্রোফাইলিং করলি, এখানে প্রোফাইলিং এর কথাও যদি কেউ বলে তার নামে মনে কর যে শেষ পুরা।
ঠিক আছে? স্পেশালি লন্ডনের মধ্যে যদি কেউ বলে, স্পেশালি শেষ বিকজ লন্ডনে ইমিগ্রেন্টরা আউট নাম্বার করে ফেলছে। যেই নেটিভ যারা যাদেরকে বলিস নেটিভ আর মানে কিন্তু এটা একটা স্ট্রাকচারাল প্রবলেম আছে, হয়তো কোথাও কোথাও বেশি ভিজিবল, ইটস লাইক ডিফারেন্ট ম্যাগনিটিউড, হ্যাঁ, কিন্তু হুম, আমার কাছে মনে হয় যে ইটস এ স্ট্রাকচারাল প্রবলেম এবং ইটস এভরিওয়্যার অলমোস্ট। হ্যাঁ, আর মান্না যেটা বলল সেই মানে তথ্যটা তো আমার একেবারেই জানা ছিল না যে মানে বংশ পরম্পরায় পুলিশ, হ্যাঁ, ফায়ার এটা খুব ইন্টারেস্টিং, হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা ভেরি ইন্টারেস্টিং। আসলে এখানে এটা আমি কখনোই শুনিও নাই, জানিও না। হ্যাঁ? বাট এটা যে দেখলাম, তোর কাছ থেকে শুনলাম, আমি এটা আসলে একটু ম্যাচ করলাম যেসব মুভিগুলা, সিরিয়ালগুলা Netflix এ দেখি। হ্যাঁ? ওখানকার যে করাপ্ট পুলিশ, করাপ্ট গভর্নেন্স, তারপরে তোমার শেরিফ, হ্যাঁ? সবাই যে করাপ্ট একটা পুরা স্টেটকে কন্ট্রোল করে। ওদের মানে কোন কিছু করলে ওদেরকে আগে ভাতা দিয়ে, ওদেরকে ওদের শেয়ার দিয়ে, ওদের পিস দিয়ে তারপরেই করতে হবে সবকিছু। তো এটা মনে হয় এখনো প্রিভিলেন্ট ওখানে। যা বুঝলাম। আছে আছে খুব ভালোই আছে ওটাই, ওই সিস্টেম চলে এখানে, খুব ভালোই চলে। তারপরও সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এখানে তারপর একটা জাস্টিস আছে, যেটা তোমার হচ্ছে তুমি এখানে সবচেয়ে আমেরিকার সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, you can do corruption but someday you will be caught and most likely you will be brought to justice. Yeah. That's why America দেখবা তুমি, it's easy to do crime here, হুম, হুম। but if you do a crime at some point of time will get caught. So এই জন্য দেখবা এক্স্যাক্টলি। অনেক স্টেটে, ইলিনয়তে দুইটা গভর্নর আমি যখন ছিলাম, প্রিভিয়াস গভর্নর, দে ওয়ার ইন জেল। তুমি এখানে করাপশন করতে পারো, ইটস খুব ইজি, বিকজ সারাদিন তোমার উপরে কেউ বসে রয় নাই, টাকা বসে রয় নাই, বাট ইউ গেট কট সাম পয়েন্ট at some হ্যাঁ। point of time. And জাস্টিস এখানে আছে, এখানে জাস্টিস সিস্টেমটা খুব আবার স্ট্রং। এটা একটা ব্যাপার আছে যে এটা খুবই স্ট্রং। তখন if you are brought to justice, then it's gonna go through its course. আচ্ছা, জাস্টিসের কথা যখন বললি আমি কুইকলি একটা জিনিস তোকে জিজ্ঞাসা করি। এখানে যেমন আমি জাস্টিস দেখছি, হ্যাঁ? আমি একটা মিনি ক্যাব অফিস চালাতাম, ক্যাব অফিস। তো ওখানে এসেক্স নামে একটা জায়গা আছে, হ্যাঁ? মানে ককনি অ্যাকসেন্টে কথা বলে ওরা, খুবই রাফ। তো ওরা এসে আমার অফিসের ভিতরে এসে সব ভাঙচুর করে দিয়ে চলে গেছে। একেবারে স্ম্যাশড করে দিয়ে গেছে। ঠিক আছে? এবং জাস্টিস অনুযায়ী তাদেরকে আমি কোর্টে নিয়ে গেছি। কোর্টে নিয়ে যাওয়ার পর জাজ যেটা ইয়ে করছে যে নট গিল্টি। হ্যাঁ? এবং জাজ কিন্তু এটা প্রায় সময়ই করে যে ভিকটিমদেরকে বা যেই ইয়ে করছে, যে ক্রাইমটা করছে তাদের প্রতি অনেক সফট থাকে। আমেরিকাতে কি অবস্থা? আমেরিকাতে জাস্ট বেশিরভাগ হচ্ছে জুরি ডিউটি, হুম, জাজ অ্যাকচুয়ালি জাস্ট লাইক আ মডারেটর ওকে। most of the time. হুম, হুম, জুরির হুম, কথা তো জানো, আমেরিকান জুডিশিয়াল সিস্টেম, সে হুম, সাধারণ random 12 people will be called into to listen into the defense and offense. এরা প্রেজেন্ট করবে কেস, জাজ হুম, হলে রুল দেখে মডারেট করবে, তারপরে এই 12 জন জুরি রুমে যে হুম, সবকিছু দেখবে, আরো হুম, এভিডেন্স লাগলে চাবে, তারপরে বলবে guilty or not guilty. So a random হুম, 12 people. So any day it's mandatory. If they call me for jury duty, I have to go. And my employer cannot say no. They ও, have to let me go. জুরি So সার্ভিস। yeah, jury service. So that's one of the thing that's really good. And যখন 12 জন লোক সমাজের বিভিন্ন জায়গা থেকে তুমি randomly pick করো, হুম, then হুম, less likely it is going to be biased. that's More true. likely they're going to বাট try দিস to ইজ make it. ইন্টারেস্টিং, কিন্তু এই 12 জনের কি আসলে যদি আইন সম্বন্ধে ধারণা না থাকে, ধারণা থাকে, then how হ্যাঁ। it works? তোমার they have to find out the evidence that was presented to you. হুম, Based on that evidence, they give a clear, narrow choice. This is what ওকে, you have to do. You don't have to be a lawyer. You don't even ওকে, have to have. It's just only thing you have to do. You can read English and ওকে। understand হুম, what হুম, people are saying. If you listen to that, what the both parties said, and you look at, and then you find out, do you think this person is guilty of doing it? They say yes or no. Then based on that yes or no, then judge applies the actual sentencing. Like it is, ওকে, তুমি বলছো এর ক্যাটাগরি আছে, মার্ডার হইলো, এই যে ধরো ওই যে জর্জ ফ্লয়েডের কথা বললা, হুম, ডেরেক শুভেন দ্য পুলিশ অফিসার, ওর ফার্স্ট ডিগ্রি মার্ডার কিন্তু চার্জ আনে নাই ওর বিরুদ্ধে। ফার্স্ট ডিগ্রি মার্ডার হচ্ছে যে ইন্টেনশনালি প্ল্যান করে যে কিল করে আসছে, হুম, 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 দ্যাটস হুম, ফার্স্ট ডিগ্রি মার্ডার। দ্যাটস কুড বি লাইক লাইফ ইন প্রিজন উইদাউট প্যারোল, কোনোদিন বের হইতে পারবে না। তারপরে হচ্ছে তোমার সেকেন্ড ডিগ্রি মার্ডার, intention ছিল না, but ওই সময় spur of the moment you did it. Third degree murder, you did not do it at all, and you did not actively wanted to kill that person. Some kind of accident or something happened.
due to your negligence. That's third degree murder. So ওর বিরুদ্ধে কিন্তু যে চার্জগুলো আনা হয়েছে ফার্স্ট ডিগ্রি মার্ডার চার্জ আনা হয়নি। সো এই চার্জগুলো আনা হয়েছে প্রথমে, দ্যাটস প্রসিকিউটররা আনে। বাংলাদেশে যেটা হচ্ছে পুলিশটা করে, যেটা এখানেও প্রসিকিউটর ডিস্ট্রিক্ট অ্যাটর্নি বলে যারা, তারা এগুলো আনছে। আনার পরে তাদেরকে বলা হয়েছে যে এই দিস আর দ্য চার্জেস and these are the evidence you went through, and now you tell me you find him guilty on second degree murder charge or third degree murder charge, whatever that is. He found guilty on all charges. So that's one of the things. So we based on that, so they know also if it is second degree murder, this is going to be 60 years in prison without parole. If third degree murder is 20 years in prison. So they understand this. They explain it to them. Judge explain it to them. This is what you are looking at. With 2 or 3 category, it's easy for anybody. So then once they find it guilty, they give their verdict. Judge do the sentencing. Interesting. And judge cannot say no. He cannot say guilty. Judge has nothing to do with that. It's done. Jury finds you like you are innocent. Jury find you guilty. You are guilty. That's it. Very interesting. তো আমার এখানে মোটামুটি 8:06 বাজে, 10 মিনিট পরে আমার ইফতার শুরু হবে আর কি। আমরা শেষ করে ফেলি। মান্না, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধু তুই আসার জন্য। হ্যাঁ, তোর মূল্যবান সময় আমাদের। মান্না সেরকমই আছে। হি লুকস একদম অলমোস্ট দ্য সেম। আসিস তোর চুল একটাও কমে না, একটু মনে হয় যে মাঝখানে একটু পাকনা হইছে। হ্যাঁ, চুল পাকছে দোস্ত, চুল পেকে গেছে। না আছে একটু হালকা ডাই করা আছে। বুঝছ না একেবারে বুড়া হয় কিভাবে। সেটা কিন্তু ও কিন্তু এখনো মানে ভেরি লুকস ভেরি ইয়াং এন্ড ফ্রেশ। Oh, thank you. But বয়স বাড়ছে দোস্ত, তোমরা তো একই বয়সী, আমরা ওই একই ক্যাটাগরি আর কি। সবারই বয়স বাড়ছে। না, আমারও খুব ভালো লাগছে দোস্ত তোমাদের সাথে কথা বলে। যে তোমরা তো অনেক বিষয় নিয়ে কথা বলো। প্রিন্স, আমি একটা জিনিস কথা বলতে চাইছিলাম। I know you have to go. What I admire about you, one thing I don't realize that I don't know you realize it or not. যখন আমরা হলে ছিলাম, you used to have a printing service business, right? Yeah. That's the real entrepreneurial spirit. Yeah. এটা কিন্তু very শিপন তোমার সাথে। আমার সঙ্গে বিজনেস পার্টনার। শিপনের কিন্তু কম্পিউটার পার্টস অ্যাক্সেসরি, আমি কিন্তু কাছে একটা কম্পিউটার কিনছিলাম সেকেন্ড হ্যান্ড। আমিও একটা কিনছি। These things are real entrepreneurial spirit. আমি খোয়াবাঙে বেড়াইতাম সারাদিন, আমার ছিল ডিফারেন্ট থিং। সো বাংলাদেশে বেশিরভাগ মানুষ ইয়াং ছেলেরা বা এখন করে কিনা জানি না, they need to focus on this thing, have this entrepreneurial mindset. So এই জিনিসটার উপরে যদি তোমরা একটু কথাবার্তা বলো, তুমি কারণ তুমি নিজে থেকেই বলতে পারবা প্রিন্স তুমি এটা করছো কেন করছো, ওই সময় কেন তোমার হয়তো দরকার ছিল না, তোমার বাসা থেকে টাকা আসতেছে বা অনেকের হয়তো প্রয়োজনও আছে, যেমন আমি করছি প্রয়োজন ছিল তাই। হ্যাঁ, these things are so important. যে আমেরিকাতে এডুকেশনের কথা বলো, ওরা হাই স্কুল পাস করার আগে থেকেই কাজ করা শুরু করে, আর আমাদের তো মাস্টার্স করেও খালি কাজ খুঁজে, কাজ পায় না। তুমি আগে থেকে যদি কাজ না করো তো তাহলে তোর হবে না, তুমি রেডি হবে না যখন তুমি পাস করে বেরোবে, ইউ হ্যাভ টু বি রেডি। মান্না সম্পর্কে একটা জিনিস বলি, মান্নাকে আমি দেখতাম হচ্ছে গিয়ে রাত্রে বেলা ফিরতেছে ভালো মতো শার্ট টার্ট পরে, ঠিক আছে, সবকিছু ফ্রেশ। হ্যাঁ, সে রাত্রেবেলা ফিরতেছে, রাত্রেবেলা যায় আমাদের যে ছাত্র হলের টয়লেটে যায় গোসল করতেছে। হ্যাঁ, তো ওকে আমি দেখতাম যে কিভাবে ও খাটতেছে ওর সবাইকে পড়ানোর জন্য এবং ইউনিভার্সিটি এডুকেশন এই অ্যাডমিশনের জন্য। হ্যাঁ, তো ওকে খুব কম দেখতাম, কিন্তু যতটুকু কম সময় ওর সঙ্গে হইতো সেটা খুব একটা কোয়ালিটি টাইম ছিল এবং আমরা খুবই একটা মনে হয় বেস্ট টাইম কাটাইছি আমাদের ছাত্র হল। এখন তো ছাত্র হল নামও নাই। হ্যাঁ, তো মফিজ তো একটু খাজাতে ছিলি, বা সবসময় মফিজকে দেখা যেত কি, মফিজের যে ছাত্র হল আর খাজার যেই রাস্তাটা আছে, ওই রাস্তাটা বাইরে হইলে আমি দেখতে পাচ্ছি মফিজ কিন্তু একটা ব্যাগ কাঁধে নিয়ে হয় যাচ্ছে আর মেলা আসতেছে, আসা যাওয়ার মধ্যে একটা আছে সে। আর দেখা হইলে তার এই যে একটা ভুবন জয়ী যে তার হাসি, হ্যাঁ, এটাই আমার মনটাকে খুব ভালো করে দিত আর কি। তো তুই যে কথাটা বললি যে এন্টারপ্রেনার স্কিল আর একটা সাবজেক্ট আমাদেরকে সাজেস্ট করলি, অবশ্যই আমরা এটাকে এক্সপ্যান্ড করব বন্ধু, আর ভবিষ্যতে তোর আরো অংশগ্রহণ আশা করব দেওয়ার জন্যই। যখনই ফিল করবি আমাদেরকে জানাইস। মফিজ তুই কিছু বল। ধন্যবাদ ভিউয়ার্স, মান্নাকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। সো আমরা আজকে মনে হয় যে অনেক বিষয় টাচ করে ফেলেছি, স্টার্টিং ফ্রম পলিটিক্স, লাইফস্টাইল,
জাস্টিস সিস্টেম, পুলিশিং, হোয়াট নট। আমার কাছে মনে হয় যে আমরা শুরু করেছিলাম সাধারণ গল্প দিয়ে, কিন্তু আমরা ছুঁয়ে ফেলেছি মনে হয় বড় বড় বিষয়, অনেক বড়। যেগুলো সমাজের গুরুত্বপূর্ণ। এবং আমরা মান্নার সাথে আবার কোনো একদিন এরকম আড্ডা দেওয়ার জন্য পথ চেয়ে থাকবো। So we'll be looking forward to talk to you again for another occasion. Yeah. Thank you Hey, very much. thank you. খুব ভালো লাগছে দোস্ত। কথা হবে খোদা আবার। হাফেজ দোস্ত, ভালো থাকিস, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। ভালো থাকিস। বাই। Bye.